বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে পড়ে শোনাব শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত আরোগ্য নিকেতন উপন্যাসের ৭ম পর্বটি। কিশোর বলে যাচ্ছিল রোগের কথা। পথ চলতে চলতে কথা হচ্ছিল কলকাতায় বড় ডাক্তার রক্তের চাপ কমাবার জন্য রক্ত মোক্ষণ করেছিল। মূত্রাশয়ের দোষ পাওয়া গেছে। এখন গ্লুকোজ ইঞ্জেকশনই হলো প্রধান চিকিৎসা। এর সঙ্গে অবশ্যই আরও অনেক ওষুধ আছে। এই ব্যবস্থায় কলকাতায় ভালোই ছিলেন বিপিনবাবু। ভালো থাকতেই দেশে এসেছেন। হরেন ডাক্তার ভরসা দিয়েছিল, বড় ডাক্তারও সম্মতি দিয়েছিলেন। এখন দেশে ফিরে হঠাৎ রোগটি যেন বেঁকে দাঁড়িয়েছে। বিচিত্র এক উপসর্গ দেখা দিয়েছে, হিক্কা। আজ 5 দিন হয়ে গেছে হিক্কা চলছে সমানভাবে। হাসপাতালের ডাক্তার প্রদ্যোৎ বোসকেও ডাকা হয়েছিল, কিন্তু তাদের ওষুধে কোনো ফল হয় নাই। তবে একমাত্র ভরসার কথা এই যে নারীর গতি বা হৃদয়ের গতির উপর এখনো কোনো প্রতিক্রিয়া দেখা যায় নাই। কিন্তু দিতে কতক্ষণ? কাল কিশোর হোমিওপ্যাথিক ওষুধ দিয়েছিল, তাতেও ফল হয় নাই। তাই আর জীবন মশাইকে ডাকতে এসেছে। প্রদ্যোৎ ডাক্তারের নাম শুনে জীবন ডাক্তার সচেতন হয়ে বললেন, হাসপাতালের ডাক্তারটি কি এখনো দেখছে? সেও কি থাকবে নাকি? তাছাড়া হরেনের মতামত নেওয়া হয়েছে। কিশোর তার দিকে ফিরে তাকালো, বলল, প্রদ্যোৎ ডাক্তারের কথা আমি শুনেছি ডাক্তারবাবু, কিন্তু তাই বলে ডাক্তার এমনিতে লোক খারাপ নয়, বরং ভালো লোকই বলতে হবে। হঠাৎ এখন অভদ্র কেন হয়ে উঠেছে? ভদ্রতা অভদ্রতার কথা নয় কিশোর, এ হলো সত্য মিথ্যার কথা। প্রদ্যোৎ ডাক্তারের যদি এই বিশ্বাসী হয় যে নাড়ি পরীক্ষা করে আমি যে ধরনের চিকিৎসা করি সে ভুল, সে মিথ্যা, তাহলে অবশ্যই তিনি আমাকে কঠোর ভাষায় তিরস্কার করতে পারেন। সে কথা এখন থাক। এখন আমি যে কথাটা জানতে চাচ্ছি তার উত্তর দাও। জীবন ডাক্তার পথের মধ্যেই থমকে দাঁড়িয়ে গেলেন। কিশোর একটু বিস্মিত হয়েই ডাক্তারের দিকে ফিরে তাকালেন। জীবন ডাক্তার বললেন, তুমি আমাকে খুলে বলো কিশোর, তুমি সকলের সঙ্গে পরামর্শ করে সম্মতি নিয়ে আমার কাছে এসেছো, না নিজেই এসেছো? তোমার তো এ ব্যাধি আছে। টাকাওয়ালা লোকের টাক ব্যাধি যেমন শোভন, তোমার পক্ষে এ কর্মটি তেমনই শোভনই বটে। পরের উপকার যারা করে, পরের ঘরের বিধি ব্যবস্থা উল্টে দিতে তাদের অধিকারও থাকে। কিশোর এবার একটু হেসেই বলল, এই শেষ বয়সে আপনি অভিমান করলেন ডাক্তারবাবু, এবং এতখানি অভিমান? তা হয়েছে কিশোর, এবং সে অভিমান ছাড়তে পারবো না। তুমি যখন যেখানে ডেকেছ আমি গিয়েছি, আজ কিন্তু যেতে পারবো না তোমার ডাকে। একা আমি ডাকিনি ডাক্তারবাবু, রোগীর বাপ আপনাকে আহ্বান জানিয়েছেন, রতনবাবু আপনাকে ডেকেছেন, বলেছেন জীবন ডাক্তার নারীটা দেখলে আমি নিশ্চিন্ত হই, অন্তত অনিশ্চিত মনের সংঘাত থেকে নিষ্কৃতি পাই। সে ঠিক বলে দেবে। অর্থাৎ মৃত্যুর কথা? জীবন ডাক্তার একটু বিচলিত হলেন। বৃদ্ধ রতন তাঁরই সমবয়সী, মাত্র 2 বছরের ছোট, তাঁর থেকে 1 ক্লাস নিচে পড়ত। যে বছর জীবন ডাক্তার কাঁদির হাই স্কুল থেকে ভূপি বোসের নাক ভেঙে দিয়ে পালিয়ে এলেন, সেই বছরই রতন এমই পরীক্ষায় বৃত্তি পেয়ে ওখানে গিয়ে ভর্তি হলো। রতন এন্ট্রান্সেও বৃত্তি পেয়েছিল। চিরকালই ধীর প্রকৃতির মানুষ রতন। রতন এই কথা বলেছে জীবন নারী দেখলে আমি চিন্তার হাত থেকে নিষ্কৃতি পাই, যা হবে সে ঠিক বলে দেবে। বলবে বই কি। জীবন ডাক্তার যে নিজের একমাত্র পুত্রের মৃত্যুর কথা 3 মাস পূর্বে নারী দেখে বলেছিলেন, জেনেছিলেন, তিনি ঘোষণা করে জানিয়েছিলেন সে কথা। সুতরাং বলবে বই কি রতন। রতনবাবু মৃদুস্বরেই প্রশ্ন করলেন বটে, কিন্তু মৃদু হলেও কণ্ঠস্বর কাঁপল না। প্রশ্ন করলেন, কেমন দেখলে বলো, কি দেখলে? হাত ধুয়ে জীবন ডাক্তার উঠে দাঁড়িয়ে বললেন, হিক্কার জন্য ভেবো না, ও 2-3 দিনেই বন্ধ হয়ে যাবে। অশীতিপর বৃদ্ধ হলেও রতনবাবু খাড়া সোজা মানুষ,
এতটুকু নুবজ হননি। অবশ্য মাথায় তিনি খাটো এবং দেহও তো ভারী নন, তবু খানিকটা ঝুঁকে পড়ার কথা, কিন্তু তা তিনি পড়েননি। চোখের দৃষ্টি বিষণ্ণ হলেও স্থির এবং শুষ্ক। সহজে জল তাঁর চোখে আসে না। সেই যৌবনে ৩০ বৎসর বয়সে পত্নী বিয়োগের পর থেকে স্বপাকে নিরামিষ খেয়ে ছেলেকে মানুষ করেছেন। আদর্শবাদী নীতিপরায়ণ মানুষ রতনবাবু। রতনবাবু ঈষৎ হেসে বললেন, আমার প্রশ্ন তো তা নয়। আমি যে জিজ্ঞাসা করেছি সে তুমি বুঝেছ জীবন? বুঝেছি, কিন্তু তোমার কাছে তো কিন্তু প্রত্যাশা করি না। তুমি স্পষ্ট বলো বলেই তোমার জন্য আমার এত আগ্রহ। ডাক্তার মাটির দিকে চেয়ে রইলেন। জীবন, মৃদুস্বরে ডাকলেন রতনবাবু। ভাবছি। আমার জন্য? রতনবাবু বললেন, আমার জন্য ভেবো না। যস্য ছায়ামৃতং যস্য মৃত্যু, তিনিই তো পরমানন্দ। চমকে উঠলেন ডাক্তার। তার সমস্ত অতীতকালের স্মৃতি যেন মুহূর্তে আলোড়িত হয়ে উঠল। তার নারী পরীক্ষা বিদ্যার শিক্ষার গুরু এই কথাটি বলতেন, জীবন আর মৃত্যু, যস্য ছায়ামৃতং যস্য মৃত্যু, তিনি আনন্দ স্বরূপ। বাবা জগৎমশাই নস্য নিয়েছিলেন এই সময়। সেই কথা জীবন ডাক্তারের আজও মনে আছে। তার ফলেই হোক আর হৃদয়াবেগের জন্যই হোক, তার কণ্ঠস্বর ভারী হয়ে উঠেছিল। ভারী গলায় কথাগুলি প্রতিধ্বনি করে জীবন ডাক্তারের বুকের ভিতরটা যেন বর্ষার মেঘের ডাকে পৃথিবীর মতো এক পুলকিত অনুভূতিতে অভিভূত হয়ে পড়েছিল। তিনি বলেছিলেন, বাবা, এতে আমাদের দুই তত্ত্বই হয়, ইহলোক পরলোক দুই। পরমানন্দ স্বরূপ যিনি, তিনিই আমার মাধব, আমাদের ইষ্ট দেবতা। ধ্যানযোগী সিদ্ধ চিকিৎসক যখন গভীর একাগ্রতায় তন্ময় হয়ে নাড়ি পরীক্ষা করেন, তখন জীবন এবং মৃত্যুর যুদ্ধ আর বিয়োগান্ত বলে মনে হয় না, বিশ্বব্রহ্মাণ্ডের চিরন্তন লীলা বলে মনে হয়, এবং অনায়াসেই বলা যায় যে সূর্যাস্তের কাল সমাগত। সূর্যোদয় আর সূর্যাস্তের আনন্দ এক, পৃথক নয়। রতনবাবু অপেক্ষা করে তাঁর দিকেই চেয়ে দাঁড়িয়েছিলেন। এবার তিনি তাকে ডাকলেন, জীবন। জীবন ডাক্তার সচেতন হয়ে উঠলেন। রতনবাবুর মুখের দিকে চেয়ে একবার যেন কেঁপে উঠলেন। বললেন, তেমন কোনো লক্ষণ আমি আজ পাইনি রতন। তবে? কি তবে বলো, দ্বিধা করো না। হাসলেন রতনবাবু। বিষণ্ণ এবং করুণ সে হাসি। এ হাসির সামনে দাঁড়ানো বড় কঠিন। অন্তত মুখ তুলে চোখে চোখ রেখে মিথ্যা সান্ত্বনা দেওয়া যায় না, মাথা হেঁট করে বলতে হয়। জীবন ডাক্তার তাকে মিথ্যা বলতে চাননি। তিনি যা সত্য তাই বলতে যাচ্ছিলেন, তাই বোধ করি মাথা হেঁট করলেন না তিনি। বললেন, এ রোগটি হঠাৎ মারাত্মক হয়ে ওঠে। রোগের বৃদ্ধি ধীরে ধীরে হয় না, এবং বৃদ্ধির হেতুও হিসাবের বাইরে। যে কোনো একটা আঘাতের ছুতো, দৈহিক হোক মানসিক হোক, হলেই চরম সর্বনাশের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। সে আমি জানি। তা হলে আমার বলার তো কিছু নাই রতন। রোগ এখন ১৬ আনা দাঁড়িয়েছে। তবু এমন কোনো লক্ষণ আমি পাইনি যাতে বলতে পারি সাধ্যাতীত। দুঃসাধ্য কিন্তু অসাধ্য আমি বলবো না। তবে এ রোগের যা প্রকৃতি, তাতে যে কোনো মুহূর্তে অসাধ্য হয়ে উঠতে পারে। ভগবানের দয়া, সে দয়া তোমরা পিতাপুত্র পাবার হকদার। হকদার? এই দয়ার উপর কি কারো কোনো হক আছে জীবন? জীবন ডাক্তার এবার চুপ করে রইলেন। এ কথার সত্যিই উত্তর নাই। রতনবাবু বললেন, তুমি তাহলে হিক্কাটা থামিয়ে দাও। আমার ওষুধে ডাক্তারদের আপত্তি হবে না তো? অ্যালোপ্যাথি মতে যা ওষুধ, সে বিষয়ে ওদের চেয়ে আমি তো অনভিজ্ঞ নই। আমি দেব আমাদের কৌলিক চিকিৎসা পদ্ধতির অনুযায়ী ওষুধ। হরেন ডাক্তার পাশেই ছিল দাঁড়িয়ে। সে বললে, আমাদের ওষুধে আপনার আপত্তি হবে না তো? প্রয়োজন হলে আমরা একটা দুটো ইঞ্জেকশন দেব, গ্লুকোজ দেব। বিশেষ করে ঘুমের জন্য ইঞ্জেকশন না দিলে ওর ঘুম হয় না। তাছাড়া প্রেশার বাড়লে তার জন্য ওষুধ দিতে হবে। আর একটা কথা। থমকে গেল হরেন ডাক্তার। হাজার হলেও হরেন এই গ্রামের ছেলে। জীবন ডাক্তারকে সে শ্রদ্ধা করে। ছেলেবেলায় জীবন ডাক্তারের অনেক ওষুধ সে খেয়েছে। এখনও দু চারটে রোগীকে বলে,
এই জন্য জীবন মশাইয়ের কাছে যাও বাপু, আমাদের ওষুধের চেয়ে ওর ওষুধে কাজ বেশি হবে। সেদিন প্রদ্যোৎ ডাক্তারকে নিদান সম্পর্কে যাই বলে থাক হরেন, জীবন ডাক্তার নাড়ি দেখে রোগ নির্ণয় করলে রক্ত মল মূত্র পরীক্ষা না করেও তাঁর নির্ণয় মতো রোগেরই চিকিৎসা করে যেতে পারে। এই কারণেই কথাটি বলতে ডাক্তার একটু সংকুচিত হলো। বলো, কি বলছো? আপনাকে বলার দরকার নেই, তবুও। হরেন ক্ষমা প্রার্থনা করে হাসলে। বাকিটা আর বলবো না। জীবন ডাক্তার একটু অসহিষ্ণু হয়ে উঠলেন। প্রদ্যোৎ ডাক্তারের মুখ মনে পড়ে গেল। দুজনেই একালের ছেলে, প্রায় এক সময় পাশ করা ডাক্তার। দীর্ঘকালের পরিচয়ের জন্য প্রদ্যোতের মতো কঠিন তিরস্কার করতে না পারলেও উপদেশের ছলে তিরস্কার করতে পারে। অসহিষ্ণুভাবে জীবন ডাক্তার বললেন, বলার দরকার আছে হরেন, তুমি যা বলছো প্রকাশ করে বলো। হরেন একটু ভেবে নিয়ে বেশ হিসেব করেই বলল, আমরা লক্ষ্য রেখেছি হার্ট আর কিডনির ওপর, তার জন্য ওষুধ দিচ্ছি। আফিং ঘটিত ওষুধে হিক্কা থামতে পারে, কিন্তু হার্টের কথা ভেবে সে ওষুধ ব্যবহার করিনি। প্রেসক্রিপশন তো আপনি দেখেছেন। আমার ওষুধে হার্টের কোনো অনিষ্ট হবে না। আফিং ঘটিত ওষুধ আমি দেব না হরেন, তুমি নিশ্চিন্ত থাকো। ডাক্তার হাঁটছিলেন বেশ একটু জোরে জোরে। মনের মধ্যে উত্তাপ যেন ঘুরপাক খাচ্ছে। ওষুধ ঠিক হয়ে গিয়েছে, সে ওষুধ তিনি নিজেই তৈরি করে দেবেন। এই দেশেরই সুলভ কয়েকটা জিনিস দিয়ে তৈরি মুষ্টিযোগ, সে কিন্তু ওদের বলবেন না। সংসারে যে সুলভ তার উপর মানুষের আস্থা হয় না। তাছাড়া এ বলেও দেবেন না, কখনোই বলবেন না। এবং একদিনে এই হিক্কা থামিয়ে দিয়ে ওদের দেখিয়ে দেবেন কি বিচিত্র চিকিৎসা এবং ওষুধ তাঁর আছে। পথ চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়ালেন। সেতাবকে একবার দেখে গেলে হতো, কিন্তু তাহলে ফিরতে হয়। অন্যমনস্কভাবে পথ হাঁটতে হাঁটতে সেতাবের বাড়ির গলিটা ফেলে এসেছেন। থাক, বুড়োর জ্বর আজ নিশ্চয়ই ছেড়ে গিয়েছে। একলাই বোধহয় ছকের ওপর দাবার ঘুঁটি সাজিয়ে বসে আছে। কাল সকালে বরং দেখে যাবেন। এখন তাড়াতাড়ি বাড়ি গিয়ে ওষুধটা তৈরি করে দিতে হবে। জীবন মশাই, জীবন মশাই না, কে গো? ও গো জীবন মশাই! পাশের গলি থেকে মেয়েলি গলায় কে ডাকলো। শোনো গো, দাঁড়াও। দাঁড়ালেন জীবন মশাই। গলির মধ্য থেকে বেরিয়ে এলেন এক প্রৌঢ়া বিধবা, নবগ্রামের নিশি ঠাকরুন, বিখ্যাত নিশি ঠাকরুন। গ্রামের একালের ছেলেরা আড়ালে আবডালে নিশি ঠাকরুনকে বলে মিসেস শেরিফ অব নবগ্রাম। গ্রামের মধ্যে অসীম প্রতাপ নিশি ঠাকরুনের। নিশি ঠাকরুন এসেই প্রশ্ন করলেন, বলি, হ্যাঁ গো, একে মানে রতনবাবুর ছেলেকে দেখে এলে? কেমন দেখলে বলো তো? জীবন মশাই প্রমাদ গুনলেন। কণ্ঠস্বর শুনে তিনি নিশি ঠাকরুনকে অনুমান করতে পারেননি, কিন্তু অনুমান করা উচিত ছিল, কারণ এই গলিতে এমনভাবে আধিপত্য খাটানো কণ্ঠস্বরে আর কে ডাকবে? নিশি ঠাকরুন এই গলিতে নিজের দাওয়ার উপর বসে থাকে এবং যাকে দরকার তাকেই ডেকে তার প্রয়োজনীয় সংবাদটি সংগ্রহ করে। জীবন ডাক্তার সংক্ষেপে বললেন, অসুখ কঠিন বটে, তবে হাল ছাড়বার মতো নয়। আমি যাই নিশি, ওষুধ তৈরি করতে হবে। আহ, তবু যদি মশাই তোমার ঘোড়া থাকতো। দাঁড়াও না, ওষুধ দিতে হবে নিশি। তা তো বুঝেছি, সঙ্গে লোকও দেখেছি। ওরে লোকটা, তুই এগিয়ে চল, ডাক্তার যাচ্ছে। আমার মামাতো ভাইয়ের মেয়েটা বড় ভুগছে, পেটের ব্যামো কিছুতেই সারছে না। একবার দেখে যাও মশাই। এইসব হালের ডাক্তারদের পাল্লায় পড়ে এক কাঁড়ি টাকা খরচ করলাম, কিছুতেই কিছু হলো না। তা তুমি তো আর এগা মারাও না, একেবারে আমাদিগকে ছেড়েছ। বলি, অনিহার, শুনছিস? ডাকতে হবে না, চলো দেখেই আসি। ওরে দাঁড়া তুই 5 মিনিট। বাড়ির মধ্যে ঢুকেই নিশি প্রায় পথরোধ করে দাঁড়িয়ে বলল, ঠিক করে বলো দেখি মশাই, রতন মাস্টারের ছেলে বাঁচবে না মরবে? অবাক হলেন না জীবন মশাই। নিশি ঠাকরুনের স্বভাবই এই। পৃথিবীর গোপন কথাগুলি ওর জানা যায়, জেনে ক্ষান্ত হবে না, প্রচার করে তবে তৃপ্ত হবে। গম্ভীর কণ্ঠে জীবন মশাই বলল, আমি তোমাকে লুকিয়ে কথা বলিনি নিশি, নারীতে কিছু বুঝতে পারিনি।
না, পারোনি। তুমি জীবন মশাই, তুমি বুঝতে পারোনি, তাই কি হয়? লোকে বলে জীবন মশাই নাড়ি ধরলে মৃত্যুরোগে মরণ পায়ের চুটকি বাজিয়ে সাড়া দেয়। লুকোচ্ছ তুমি? এবার ডাক্তার ভ্রুকুটি করে উঠলেন। নিশি এতে নিরস্ত হলো, কিন্তু ভয় পেলে না। বললেন, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ওই হয়েছে। এখন ওলো ও নিহার, বলি যাস কোতালো? কি পিসি? নিহার এতক্ষণে উত্তর দিলে ঘরের ভিতর থেকে। একটুখানি দরজা খুলে উঁকি মারলেন মেয়েটি। সঙ্গে সঙ্গে আচারের গন্ধ পেলেন জীবন মশাই। মেয়েটি ঘরের মধ্যে লুকিয়ে আচার খাচ্ছিল। অমাশয় পেটের অসুখে ওটা একটা উপসর্গ। রোগটা দুঃসাধ্য হয়ে উঠেছে, নইলে অনিষ্টকারক বস্তুতে রুচি কেন? মেয়েটি বেরিয়ে এলো। শীর্ণ কঙ্কালসার, বাসি অতসী ফুলের মতো দেহবর্ণ একটি কিশোরী, মাথায় সিন্দুর। বয়সে কিশোরী হলেও সন্তানের জননী হয়েছে। জীবন মশাই চমকে উঠলেন। সর্বাঙ্গে যেন কার ছায়া পড়েছে। নিশি ঠাকুরুন বললেন, গর্ভসূতিকা হয়েছে, 2টি সন্তান, সব ভেসে যাবে মশাই। দীর্ঘ নিঃশ্বাস ফেলে কেঁদে ফেললেন নিশি। 2টি সন্তান? কত বয়স? 14? 2টি সন্তান? ডাক্তার সবিস্ময়ে প্রশ্ন করলেন। চোখ মুছে মুহূর্তে সহজ হয়ে নিশি বলল, পূর্ণ 12তে প্রথম সন্তান হয়েছে। নেকটানেকটি বিয়েন, 14 বছরে কোলেরটি। চাঁদের মতো ছেলে মশাই, কি বলবো তোমাকে, চোখ জুড়িয়ে যায়। চাঁদ নয়, জম। মাকে খেতে এসেছে। বাপের মূর্তিমান অসংযম। সমস্ত অন্তরটা তিক্ত হয়ে উঠেছিল জীবন ডাক্তারের। এইসব অনাচারের সাজা হয় না? পরক্ষণেই দীর্ঘ নিঃশ্বাস ফেললেন ডাক্তার। বাবা বলতেন, রোগী যখন দেখবে বাবা, তখন কোনো কারণে তার ওপর ক্রোধ বা ঘৃণা করতে নাই। তিনি বলতেন, মানুষের কি হাত বাবা, মানুষ তো ক্রীড়নক। তাঁর অ্যালোপ্যাথিক শাস্ত্রের গুরু রংলাল ডাক্তার বলতেন, মানুষ বড় অসহায়, তার অন্তরে পশুর কাম, ক্রোধ, লোভ, অথচ পশুর দেহের সহনশক্তি তার নাই। ওদের ওপর রাগ করো না। করতে পারো, অধিকার অবশ্যই তোমার আছে, কিন্তু তাহলে চিকিৎসক বৃত্তি নিতে পারো না। দীর্ঘশ্বাস ফেলে ডাক্তার বললেন, এতদিন কি করছিলে নিশি? এই এটা সেটা। তাছাড়া সুতিকা তো হয় মশাই, এমন হবে কি করে জানবো বলো? তারপরে এই দিন কতক হালের ডাক্তারদের দেখালাম, ওরা আবার নানা কথা বলে, এই লম্বা খরচের ফর্দ। সে আমি কোথায় পাবো? বলেই থেমে গেলেন ডাক্তার। নিশির কথা তখনও ফুরোয়নি। বাইয়ের কবচ, দেবতার ওষুধ অনেক করেছি, তা বুঝতে পেরেছেন ডাক্তার। গলায় এক বোঝা মাদুলি, হাতে ন্যাকড়ায় বাঁধা জরি পুষ্প। কিন্তু কি করবেন ডাক্তারই বা কি করবেন? আছে একমাত্র ওষুধ, কবিরাজি, সূচিকা ভরণ। পারবে? জল বারণ। খাওয়াতে পারবে নিশি? জল বারণ? নিশিও চমকে উঠল। কি বলছো মশাই? হ্যাঁ, জল বারণ। দেখি আর একবার হাতখানি খুকি। মরণ ক্লিষ্টা খুকি মুখে কাপড় দিয়ে হাসে। 2 সন্তানের জননী সে নাকি খুকি? ডাক্তারও হাসেন, সঙ্গে সঙ্গে গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। একমাত্র উপায় বিষ, বিষম রোগের বিষজ ঔষধ। নাড়িতে পদধ্বনি শুনছেন তিনি। নিশি মিথ্যা বলেনি। মরণের পায়ে এদেশের মেয়েদের চুটকি থাকলে তার ঝুমঝুম বাজনাও শুনতে পেতেন ডাক্তার। লোকে বলতো, কেমন বাপ, কেমন শিক্ষা দেখতে হবে। বাপ ছিলেন গুরু, তিনি ছিলেন এই নারী পরীক্ষা বিদ্যার প্রায় সিদ্ধ পুরুষ। দীক্ষার দিন ব্যাকরণ পাঠ আরম্ভর পর যেদিন হাতে কলমে নারী পরীক্ষায় শিক্ষা দিয়েছিলেন, সেই দিনটিও ছিল অতি শুভ দিন, বৈশাখী অক্ষয় তৃতীয়া। এই বৃদ্ধ বয়সেও সেদিনের কথাগুলো মনে হচ্ছে যেন কালকের কথা, স্পষ্ট মনে পড়ছে সব। পথ চলতে চলতে মশাই ভাবছিলেন কথাগুলি। হিক্কার ওষুধ তৈরি করে ওষুধ খাওয়াবার প্রণালী পালনের নিয়ম কাগজে লিখে রতনবাবুর লোকের হাতে দিয়ে জীবনমশাই আয়ুর্বেদ ভবনের দাওয়ার উপর বসে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। নিশি ঠাকুরনের
কথা কয়টি আবার মনে পড়ল। চাকর ইন্দির এসে হুঁকোটা বাড়িয়ে দিয়ে দাঁড়ালো। ডাক্তার তার মুখের দিকে তাকালেন। ভাবছিলেন রতনবাবুর ছেলে বিপিনের হিক্ষার কথা। বোধ করি কাল ভোর নাগাদ হিক্কার উপশম হবে, কমে আসবেই। কি বলবে প্রদ্যোৎ ডাক্তার? তামাক খান। আর মা বললেন চায়ের জল ফুটছে, অর্থাৎ বাড়ির ভিতর যাবার জন্য আতর বউ বলে পাঠিয়েছেন। হুঁকোটি হাতে নিয়ে ডাক্তার বললেন, চা বরং তুই নিয়ে আয়, এখন আর উঠতে পারছি না। এই খোলাতে বসে থাকবেন? আকাশে মেঘ ঘুরছে, বৃষ্টি নামবে কখন? আকাশের দিকে চাইলেন ডাক্তার। শ্রাবণের আকাশে এক স্তর ফিকে মেঘের নিচে পুঞ্জ পুঞ্জ মেঘ ঘুরছে, এক যাচ্ছে এক আসছে। গতি দেখে ডাক্তারের মনে হলো বৃষ্টি আসবে না। বললেন, বেশ আছি, বৃষ্টি আসবে না। তবু দাঁড়িয়ে রইল ইন্দির। ডাক্তারের মনে পড়ল বাজারের খরচ চাইছে ইন্দির। নিয়ম হলো ডাক্তার কল থেকে ফিরে টাকাগুলি আতর বউয়ের হাতে দিয়ে থাকেন। আজকাল ডাক্তার ব্যবসা প্রায় ছেড়েছেন। এককালে 20, 25, 30 টাকা দৈনিক পকেটে নিয়ে ফিরতেন। এখন কোনোদিন 4 টাকা, কোনোদিন 6 টাকা, কোনোদিন বা 2 টাকা। একদিন কল আসে না। আবার বেশি দূরের কল, যাতে টাকা বেশি, তাতে ডাক্তার নিজেই যান না। আজ ডাক্তার আতর বউকে টাকা দেননি। পরাণ শেখের বাড়ি থেকে ফিরে খাওয়া দাওয়ার পরই আতর বউয়ের সঙ্গে কলহ বেঁধেছিল। তারপর কিশোর এসে ডেকে নিয়ে গেল রতনবাবুর বাড়ি। ডাক্তার ইতিমধ্যেই জামা খুলে খালি গা করে বসেছিলেন। জামাটা ইন্দিরের হাতে তুলে দিলেন। বললেন, পকেটে টাকা আছে, দেখ। 4 টাকা। দিগে আতর বউকে। আমাকে আর বিরক্ত করিস নে। আর দুটো কলকে সেজে যায় রেখে যাই? যা তুই যা, তুই বড় বেশি বকিস। আকাশের দিকে চেয়ে কথা বলছিলেন ডাক্তার। দেখছিলেন আকাশের মেঘ। ইন্দিরের কথার দিকে ছিল কান, মুখ তার জবাবও দিচ্ছিল, কিন্তু মনের মধ্যে ঘুরছিল বিপিনের হিক্কার কথা, প্রদ্যোতের কথা, নিশির কথা। লোকে বলে জীবন মশাই নাড়ি ধরলে মরণ পায়ের চুটকি বাজিয়ে সাড়া দেয়। কেমন বাপ, কেমন শিক্ষা! সেদিন ছিল বৈশাখের অক্ষয় তৃতীয়া। পুত্রের দীক্ষার জন্য এই শুভ দিনটি নির্বাচন করেছিলেন জগৎমশাই। একান্তে নির্জন ঘরে পুত্রকে কাছে বসিয়ে তিনি যেন তার চৈতন্যকে প্রবুদ্ধ করতে চেয়েছিলেন সেদিন। বাড়িতে বলে রেখেছিলেন যেন কেউ তাকে না ডাকে, কোনো বিঘ্ন সৃষ্টি না করে। জীবন অল্প স্বল্প নারী দেখতে জানতেন। চিকিৎসক বাড়ির ছেলে। বাল্যকালে খেলার ছলে খেলাঘরে বৈদ্য সেজে বসে সঙ্গী সাথীদের হাত দেখতেন। কাদা মাটি ধুলো কাগজে মুড়ে ওষুধ দিতেন। জীবনের মা পর্যন্ত নারী দেখতে জানতেন। সেদিন বাপ তাকে প্রথম পাঠ দিয়ে নারী তত্ত্ব বুঝিয়ে মৃত্যুর কাহিনী বলে আয়ুর্বেদ ভবনে যেসব রোগীরা এসেছিল তাদের কয়েকজনের নারী নিজে পরীক্ষা করে ছেলেকে বলেছিলেন, দেখো, এর নারী দেখো। রোগীকে ঔষধের ব্যবস্থাপত্র দিয়ে অন্যদিকে ওষুধ পাওয়ার ব্যবস্থা সেই দিকে পাঠিয়ে দিয়ে জীবনকে রোগীর নারীর বৈশিষ্ট্য বুঝিয়ে দিয়েছিলেন। এই ছিল জগৎমশাইয়ের শিক্ষার ধারা। আয়ুর্বেদ ভবনের কাজ শেষ করে ছেলেকে সঙ্গে নিয়ে কয়েকটি রোগীর বাড়িতে গিয়ে দেখে বাড়ি ফেরার পথে বলেছিলেন, বাবা, যে চিকিৎসক নারী বিজ্ঞানে সিদ্ধি লাভ করতে পারে তার সঙ্গে মৃত্যুকে সন্ধি করতে হয়। মৃত্যুর যেখানে অধিকার সেখানে মৃত্যু বলে, আমায় পথ ছেড়ে দাও, এ আমার অধিকার। আর যেখানে তার অধিকার নাই সেখানে ভুলক্রমে উঁকি মারলে চিকিৎসক বলবেন, দেবী, এখনো সময় হয় নাই, এক্ষেত্রে তোমাকে স্বস্থানে ফিরে যেতে হবে। কারণ এমন চিকিৎসকের রোগ নির্ণয়েও ভ্রান্তি ঘটে না, ঔষধ নির্বাচনেও ভুল হয় না। মৃত্যু যেমন অমোঘ, পঞ্চম বেদ আয়ুর্বেদের স্রষ্টা ব্রহ্মার সৃষ্টি ভেষজ এবং ঔষধির শক্তিও তেমনি অব্যর্থ। যে ব্রহ্মার ভ্রুকুটি কুটিল দৃষ্টি থেকে সৃষ্টি হলো মৃত্যুর, সেই ব্রহ্মারই প্রসন্ন দৃষ্টি থেকে সৃষ্টি হয়েছে ভেষজের। ব্রহ্মা এই শাস্ত্র দিয়েছিলেন দক্ষ প্রজাপতিকে। দক্ষের কাছ থেকে এই শাস্ত্র পেয়েছিলেন অশ্বী কুমারেরা। তাঁদের কাছ থেকে পেলেন ইন্দ্র। ইন্দ্র দিলেন ভরদ্বাজ আর দিবদাস ধন্বন্তরীকে। এই আয়ুর্বেদ দুভাগে ভাগ হয়েছে। ধন্বন্তরী শল্য চিকিৎসার ভাগ পেয়েছিলেন
তারপর পুনর্বসু এবং আত্রেয়, তারপর অগ্নিবেশ। আচার্য অগ্নিবেশ রচনা করেছিলেন অগ্নিবেশ সংহিতা। এই সংহিতা থেকেই চরক সংহিতার সৃষ্টি। পঞ্চনদ প্রদেশের মনীষী চরক এই সংহিতাকে নতুন করে সংস্কার করেছিলেন। চরক হলেন চিরজীবী। কথা বলতে বলতেই পথ চলেছিলেন পিতাপুত্র, চলেছিলেন গ্রামান্তরে। জগৎমশাই সচরাচর গাড়ি পালকি ব্যবহার করতেন না। বেশি দূর হলে তবে গরুর গাড়ির এবং তাড়াতাড়ি যাবার প্রয়োজন হলে তবে ডুলিতে চাপতেন। সেদিন ছেলেকে দেখিয়েছিলেন ঠিক আজকের ওই নিশির ভাইজির মতো একটি রোগিণীকে, ঠিক এমনই কিশোরী মেয়ে, বড়জোর 16 বছর বয়স। সে আবার 2 সন্তানের পর তৃতীয়বার সন্তান সম্ভাবনা ছিল। সেদিন ফিরবার পথে জগৎমশাই বলেছিলেন, নির্দিষ্ট আয়ুর কথা শাস্ত্রে আছে, কিন্তু কর্মফলে সে আয়ুরও হ্রাস বৃদ্ধি আছে। ব্যভিচার করে মানুষ মৃত্যুকে নিমন্ত্রণ করে আনে, এসব ক্ষেত্রে তাই। অথচ চুপ করে গিয়েছিলেন জগৎমশাই। বোধহয় সংশয় উপস্থিত হয়েছিল নিজের মনে। একটু চুপ করে থেকে বলেছিলেন, এক এক সময় শাস্ত্রবাক্য সংশয় জাগে। জীবন আমাদের শাস্ত্রে বলে স্বামীর পাপের ভাগ স্ত্রী গ্রহণ করে না, কিন্তু এক্ষেত্রে কি বলবো? এক্ষেত্রে স্বামীর অমিতাচারের ফল ভোগ করছে মেয়েটা, সেই হেতুই ওকে যেতে হবে অকালে। আবার খানিকটা চুপ করে থেকে বলেছিলেন, হয়তোবা প্রাক্তন জন্মান্তরের কর্মফল ওই মেয়েটার, তার ফলেই স্বল্পায়ু হয়েছিল। তাই বা কে বলবে? সেদিন জীবনমশাইও ওই কথাতেই বিশ্বাস করেছিলেন। মনে মনে নিজের ভাগ্য বিধাতাকে প্রণাম জানিয়েছিলেন। তাকে পরিত্রাণ করেছেন তিনি। মঞ্জরি স্বাস্থ্যবতী বটে, তবে বয়স তো 12 বৎসর। কে বলবে মঞ্জরির ঠিক এই পরিণতি হতো না? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আজ বৃদ্ধ জীবনমশাই আকাশের দিকে চাইলেন। আবার এক বিচিত্র হাসি ফুটে উঠল তার মুখে। দাড়িতে হাত বুলোলেন। আকাশে রক্ত সন্ধ্যা দেখা দিয়েছে। গাঢ় লাল হয়ে উঠেছে দিগন্ত বিস্তৃত মেঘস্তর। তার নিচে বকের শাড়ি উড়ে চলেছে। হঠাৎ এতক্ষণে চোখে পড়ল সামনে ঢাকা আছে চায়ের বাটি। ইন্দির কখন রেখে গিয়েছে। অতীত কথা স্মরণ করতে গিয়ে চায়ের কথা মনে হয়নি। ইন্দির নিশ্চয়ই কথা বলেছিল, খেয়াল করে দেখবার চেষ্টাও করেছিল, কিন্তু তিনি নিজে স্মরণ করতেই পারছেন না। থাক, আজ চা থাক। অতীতকালের কথার একটা নেশা আছে, বড় মনোরম বর্ণবিন্যাস, চোখে পড়লে আর ফেরানো যায় না। বিশেষ করে যেখানটার কথা মনে পড়ছে এখন, সেখানটা যেন ওই আকাশের রক্তসন্ধ্যার বর্ণচ্ছটার মতোই গাঢ়। পথে তিনি ভাগ্যবিধাতাকে ধন্যবাদ জানিয়ে এলেন মঞ্জরির বন্ধন থেকেই পরিত্রাণ দেওয়ার জন্য। আর বাড়ি ফিরেই দেখলেন, আবার হাসলেন এবং বার কয়েক দাড়িতে হাত বুলোলেন। হ্যাঁ, কর্মপাক নিয়ে যিনি চক্র রচনা করেন তিনি যেমন চক্রী তেমনি রসিক। বন্ধুরা, এখানেই শেষ হলো 7ম পর্ব আরণ্যনিকেতন উপন্যাসটির। যদি ভালো লাগে আমার এই নিকেতন উপন্যাসটির, যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার এই কন্টেন্টটিকে লাইক আর শেয়ার করবেন। আজকের মতো নমস্কার।